দেশের সার্বভৌমত্বে আঘাত আসলে প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা স্বাধীনতার চেতনায় হামলা, বললেন জয়। তরুণদের সতর্ক থাকার আহ্বান। সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে চার্জশিট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের সার্বভৌমত্বে কেউ আঘাত করলে প্রতিঘাত করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র নীতি অনুযায়ী সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে 10 লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে কোনো সংঘাতে যায়নি বাংলাদেশ। তবে আলোচনায় সমাধানের চেষ্টা করছে সরকার। ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ব্যর্থ না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ একটি দেশ, আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি। সবথেকে বড় কথা, আমার দেশের উন্নতি করতে হবে, তার জন্য বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশের উন্নয়নের জন্য সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যেখানে যতটুকু সহযোগিতা পাওয়া যায় এবং যাদের কাছ থেকে যতটুকু তাদের প্রযুক্তি জ্ঞান পাওয়া যায় সেটুকু নিয়েই আমরা আমাদের দেশকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি এবং এ ব্যাপারে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এ কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রাখব। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকে স্বাধীনতার চেতনার উপর হামলা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গোষ্ঠী দেশকে পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। মৌলবাদী শক্তিকে প্রতিহত করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার 12 বছর শীর্ষক ওয়েবিনারে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমাদের দেশে 10 কোটির উপর মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে। দেশের তথ্য প্রযুক্তি খাতে সরকারের অবদান ও অগ্রগতির চিত্র তুলে ধরেন জয়। অভিযোগ করেন, এই অগ্রযাত্রা ব্যাহত করতেই ষড়যন্ত্র করছে মৌলবাদী চক্র। অনেকে ভুলে যায়, যারা তরুণ তরুণী তাদের অবশ্যই জানা নাই, তাদের হয়তো তখন জন্মই হয় নাই। সেই 4 বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধু যে পরিমাণ এগিয়ে নিয়েছিলেন, যে পরিমাণ উন্নয়নের কাজ তিনি আরম্ভ করেছিলেন, কেউ কিন্তু ভাবতে পারে না। সেই উন্নয়নের ধারা যদি ধরে রাখা যেত, বাংলাদেশ কিন্তু আজকে একটি উন্নয়নশীল দেশ হতো। চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ ভবিষ্যৎ প্রযুক্তি খাতে নতুন কোনো আবিষ্কার করবে এবং নেতৃত্ব দেবে, এমন স্বপ্নের কথাও জানান তিনি। চতুর্থ শিল্প বিপ্লব, বাংলাদেশ এখানে শুধু অংশগ্রহণ হবে না, আমরা এখানে নেতৃত্ব দেব। আমার বিশ্বাস আছে যে ভবিষ্যৎ আইসিটি টেকনোলজি বাংলাদেশে আমরা কিছু আবিষ্কার করব। এই ভবিষ্যৎ টেকনোলজিতে আমরা অন্যান্য অনেক দেশের থেকে এগিয়ে যেতে পারি। এখানে নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, রোবোটিক্স বলেন, এখানে আমরা নতুন কিছু আবিষ্কার করব। এইটা আমার বিশ্বাস। কর্মসংস্থানের পাশাপাশি আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তুলতে সরকারের অবস্থান তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়। আমরা তোমাদেরকে শুধু কর্মসংস্থান করে দিচ্ছি না, নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ করে দিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। সকাল 10:30টার দিকে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি জানান, অভিযোগপত্রে 15 জনকে অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে 14 জন কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ওসি প্রদীপ কুমার দাস ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অন্য 12 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গেল 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ।
দেশেই তৈরি হবে পদ্মা সেতুর রেল ট্র্যাকের সকল স্লিপার। কম সময়ে তৈরি ও সরবরাহ নিশ্চিত করতে এবং নির্মাণ ব্যয় কমাতে ফরিদপুরের ভাঙ্গায় স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় কারখানা। প্রতিদিন 500 পিস উৎপাদন সক্ষমতার কারখানাটি 6 মাসের মধ্যেই 3.5 লাখ স্লিপার সরবরাহ করবে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। কাটা হচ্ছে রড, তৈরি হচ্ছে খাঁচা, আরেকদিকে প্রস্তুত করা হচ্ছে কনক্রিট ও সিমেন্টের মশলা। নির্দিষ্ট মাপের ছাঁচে ফেলে যান্ত্রিক কম্পনে নিশ্চিত করা হচ্ছে গাঁথুনি ঠিক আছে কিনা। এরপর অটোমেটিক লাইন অ্যাসেম্বলিংয়ে তৈরি হচ্ছে প্রি স্টেজ কনক্রিট স্লিপার। কারখানার ভেতরেই মান নিয়ন্ত্রণের সব ধরনের আয়োজন। ফরিদপুরের ভাঙ্গায় অত্যাধুনিক এই স্লিপার কারখানায় তৈরি হচ্ছে পদ্মা সেতুর রেল লাইনের জন্য 6 ক্যাটাগরির স্লিপার। আমাদের কাছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা খুব দ্রুত সম্ভব আমরা এই কাজটা শেষ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। শুধু মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রয়োজন 80,000 পিস, আর এই প্রকল্পে নড়াইল হয়ে যশোর পর্যন্ত 170 কিলোমিটারে প্রয়োজন 3.5 লাখ পিস স্লিপার। সবগুলো তৈরিতে সময় লাগবে 5 থেকে 6 মাস। পদ্মা ব্রিজের উপরেও স্লিপার লাগবে, সেগুলো এখানে তৈরি হবে। ট্র্যাক লে করে এটা ধরে নিয়ে যায়, খালি বসাবো, আমাদের এগুলো বসাতে বেশি সময় লাগবে না। মাওয়া ভাঙ্গা সেকশনের জন্য মোট 80,000-এর মতো স্লিপারের প্রয়োজন হবে। তার মধ্যে 23,700 স্লিপার হচ্ছে যেটাকে ব্যালাস্টলেস ট্র্যাকের জন্য ব্যবহার করা হবে। এটা হচ্ছে পদ্মা সেতু এবং ভায়াডাক্টের দুপাশে ভায়াডাক্টের জন্য। স্লিপার তৈরি করে আপাতত রাখা হচ্ছে প্রশস্ত ইয়ার্ডে। মান নিয়ন্ত্রণের দিক নিশ্চিত করতে স্লিপারের নমুনা পাঠানো হয়েছে চীনে। পরীক্ষায় ইতিবাচক ফল আসবে বলে আশাবাদী প্রকল্প ব্যবস্থাপক। স্লিপার যে ফ্যাক্টরি আপনি দেখছেন অত্যন্ত আধুনিক এবং এখানে টেস্টের যে ইম্পর্টেন্ট যে টেস্টের যে বিষয়টা সেটাও সেখানে আছে। দুটো টেস্ট যেটা বাংলাদেশে করাটা সম্ভব না, সেটা টেস্টের জন্য চায়না ইতিমধ্যে পাঠানো হয়েছে। যদি ফেল করে দেন এই সমস্ত যে প্রোডাকশন এটাকে ক্যান্সেল করা হবে। কাজ শুরু হলে প্রতিদিনই কমপক্ষে 1 কিলোমিটার রেল লাইন স্লিপার বসানোর প্রস্তুতি আছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। পদ্মা বহুমুখী সেতু এর নির্মাণযোগ্যে যতটুকু কাজ নদীবক্ষের উপর দৃশ্যমান, তার বাইরে অনেক কাজ হচ্ছে লোকচক্ষুর আড়ালে। এই যেমন ফরিদপুরের ভাঙ্গার এই স্লিপার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে প্রতিদিন শত শত স্লিপার। এই স্লিপার দিয়ে পদ্মা রেল লিঙ্ক প্রকল্পে রেলের ট্র্যাকের স্লিপার বসানো হবে এবং শুধু পদ্মা সেতুতে নয়, পদ্মা সেতু হতে শুরু করে জাজিরা হতে ফরিদপুরের ভাঙ্গা এমনকি যশোর পর্যন্ত যত পরিমাণে স্লিপারের প্রয়োজন হবে সব কিছু সরবরাহ করা হবে এই ফ্যাক্টরি থেকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ভাঙ্গা, ফরিদপুর। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীত। সেই সাথে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। ফলে দুর্ভোগ পড়েছেন খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষরা। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। রংপুরের ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। সেই সাথে ঘন কুয়াশায় দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে হতদরিদ্র মানুষ। শীতে গরিব মানুষদের খুব কষ্ট, শীতের কাপড় চোপড় কম, তাই ওরা খুব কষ্টে আছে। ঠান্ডার কথা কয় না বাবা, কিচ্ছু পাই না বাবা আমরা। ঘন কুয়াশায় সিরাজগঞ্জের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সারাদিন দেখা মিলছে না সূর্যের। বর্তমানে কাজ কাম নাই, পয়সা রয়েছে, লোকজন বাড়াইতেছে না। একবারে নিয়ে আন্ধারও থাকে, গরিব মানুষরা সব হারে অসহায় পড়ে যেতেছে। গাইবান্ধায় শীত বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগ। ডায়রিয়া, কাশি, হাঁচি নিয়ে প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন রোগীরা। বাচ্চার আজকে 4-5 দিন হলো ডায়রিয়া আছে। 7 দিন হলো অসুস্থ ছিল, এখন আনছি, এখন মোটামুটি সুস্থ। পঞ্চগড়ে কনকনে শীতে ভোগান্তিতে পড়েছে 5 উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের কষ্ট বৃদ্ধির পাশাপাশি শ্রমজীবীদেরও পড়তে হচ্ছে বিপাকে। ঠান্ডায় মানুষ খুব কষ্ট হচ্ছে। কাপড় চোপড় পাইছেন কিছু? কিছু পাইনি তো। মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে কোথাতে এখনো আসে নাই, আসলে পাবেন। এই কম্বলগুলা আমরা প্রতিটা ইউনিয়নে জনসংখ্যার ভিত্তিতে আমরা বিলি বন্টন করে দিয়েছি। কুড়িগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। দুর্ভোগে চরাঞ্চলবাসী সহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বয়স্ক শিশুর আক্রান্ত হচ্ছে নানা রোগে। ইতোমধ্যে 9 উপজেলায় 35,000 কম্বল বিতরণ করা হয়েছে। ঠান্ডাতে বাঁচি না, কম্বল টম্বল কিছু নাই, আমরা কি গাদ দেই কি
চুয়াডাঙ্গায় কুয়াশা ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। দিনমজুর যারা আছে তাদের বেশি কষ্ট হচ্ছে, তারা ঠিকমতো কাজে যেতে পারছে না, ঘন কুয়াশা থাকছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা কিংবা পটুয়াখালী পৌর শহরী জাতির জনকের ভাস্কর্য ইতিহাসের সাক্ষী হয়ে আলো ছড়াচ্ছে নতুন প্রজন্মের মাঝে। স্বাধীনতার সংগ্রাম আর মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা ধারণ করে আছে ভাস্কর্যগুলো। পটুয়াখালীর প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। পটুয়াখালী পৌর শহরের সোনালী ব্যাংকের মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। বঙ্গবন্ধুর এই ভাস্কর্য উজ্জীবিত করছে নতুন প্রজন্মকে। এছাড়া শহরের চৌরাস্তার মোড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিকে ধারণ করে আছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য জয় বাংলা ধারণ করে আছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা। 1971 সালের 18 নভেম্বর গলাচিপা মুক্ত দিবস, সেই ইতিহাস ধারণ করে আছে ভাস্কর্য বিজয় স্মৃতিস্তম্ভ। সকল ধরনের লড়াই সংগ্রামের ধারক ও বাহক হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাস্কর্য নির্মাণের যে ঐতিহ্যগত প্রথা আমরা দেখতে পেয়েছি, তাকে আমি সাধুবাদ জানাই। বাইরের রাষ্ট্রে কোনো মানুষ যদি আমাদের দেশে আসে, একটা প্রতিফলক বা ভাস্কর্যটা দেখে প্রশ্ন জেগে যে ভাস্কর্যটা কিসের জন্য তৈরি করা, তখন জেগে ওঠে আমাদের ইতিহাসের কথা। আসলে আমাদের আগের প্রজন্মে কি হয়েছে এটা আসলে আমরা অনেকেই জানি না বা দেখিনি। এই ভাস্কর্যগুলি আমাদের তরুণ প্রজন্মকে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যকে পৌঁছে দেবে আমাদের মুক্তিযুদ্ধ, পৌঁছে দেবে আমাদের ভাষা আন্দোলন। ভাস্কর্য ইতিহাসের ও ঐতিহ্যের অংশ। যারা এ নিয়ে উন্মাদনা সৃষ্টি করছে তাকে কঠোর হাতে দমন করার দাবি মুক্তিযোদ্ধাদের। পৃথিবীর সব দেশেই ভাস্কর্য আছে। ভাস্কর্য আর মূর্তিকে গুলিয়ে ফেলে আমরা যদি ধর্মান্ধত্ব আর উন্মাদনাকে ছড়িয়ে দেই, এটা কিন্তু আমাদের পক্ষে, জাতির পক্ষে, সমাজের পক্ষে, ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে ক্ষতিকারক। কেননা ভাস্কর্য ইতিহাসের ধারক এবং বাহক। দেশের আবহমান কালের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে ভাস্কর্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন মুক্ত চিন্তার মানুষেরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আন্তর্জাতিক খবর। সোমবার থেকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়ার একদিন পরে এমন পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এদিকে করোনা মোকাবেলায় আগামী সপ্তাহ থেকে দোকানপাট বন্ধের ঘোষণা দিতে যাচ্ছে জার্মান সরকার। দেশটিতে 6 সপ্তাহে লকডাউন চলছে, আর সামাজিক দূরত্ব আরও কঠোর করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 16,11,000, আক্রান্ত 7,21,00,000-এর বেশি। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যান ইউ ও ম্যান সিটি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল। ঘরের মাঠে বল দখলের লড়াই এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি রেড ডেভিলসরা। তবে প্রতিপক্ষের মাঠে সমান তালে খেলেছে সিটিজেনরা। 10 ম্যাচ শেষে 19 পয়েন্ট নিয়ে টেবিলে 7 নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, আর সমান ম্যাচে 1 পয়েন্ট কম টেবিলে 9 নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। এর সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। দেশের সার্বভৌমত্বে আঘাত আসলে প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা স্বাধীনতার চেতনায় হামলা, বললেন জয়, তরুণদের সতর্ক থাকার আহ্বান। সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে চার্জশিট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21.tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গে থাকুন।